আমার সকল শ্রেণীর ছাত্রছাত্রী সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সকলে ভালো রয়েছে। আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন ক্লাস নিয়ে, সেই অধ্যায়েরই। তো আমাদের অধ্যায় ষষ্ঠ শ্রেণীর ভূগোলের যে জল, স্থল, বাতাস চলছিল, সে অধ্যায়ের যে বাকি অংশটুকু রয়েছে সেটা হচ্ছে জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল কি। তো জলচক্র কাকে বলে? তো সাধারণ ভাষায় জলচক্র বলতে বোঝায় যে চক্রাকার পথে কঠিন মানে বরফ, তরল জল, বাষ্প এবং জলীয় বাষ্প ইত্যাদির মাধ্যমে পৃথিবীতে জলের যোগান অব্যাহত থাকে, সেই চক্রাকার পদ্ধতিকেই বলা হয় জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল। সাধারণ ভাষায় আরো বলতে পারি যে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যে পদ্ধতির মাধ্যমে পৃথিবীতে জলের পরিমাণ বাড়েওনি বা কমেওনি এবং জলের সরবরাহটা বজায় থেকেছে, সেই প্রক্রিয়া বা পদ্ধতিটাকে বলা হয় জলচক্র। তো জলচক্র পদ্ধতিটা কিভাবে হয় বা কিভাবে থাকে, তো আমরা একটা চিত্রে দেখব। চিত্রে একটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে নিচু জায়গা, এগুলোকে বলা ভৌম জল। এখানে চিত্রে দেখা যাচ্ছে পাহাড় রয়েছে, এগুলো পাহাড়, এগুলো মহাসাগর রয়েছে। তো হ্রদ, পুকুর, জলাশয়, সাগর, নদ নদী যতগুলো জলভাগ আছে, ওই জলভাগগুলো থেকে সূর্যের তাপে জল কি হয়, বাষ্পীভূত হয়ে যায়। ফলে বাষ্পীভূত হয়ে গেলে বায়ুতে মিশে গিয়ে বায়ু কি হয়ে যায়, আর্দ্র আর হালকা হয়ে যায়। ফলে ওই বায়ুটা নিচ থেকে উপরের দিকে, জলের গ্যাসীয় অবস্থাকে বলা হয় জলীয় বাষ্প, নিচ থেকে উপরের দিকে যেতে থাকে। উপরের দিকে যত যাওয়া যায়, প্রতিটি উচ্চতাতে আমরা জানি যে তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। ফলে এই উষ্ণ আর হালকা বায়ুটা উপরে গিয়ে কি হয়ে যায়, শীতল হয়ে যায়। এভাবে আবার শীতল ভারী হয়ে আবার নিচের দিকে নামে, আবার উষ্ণ আর হালকা হয়ে আবার উপর দিকে চলে যায়, যেহেতু জলীয় বাষ্প আর আর্দ্রতা যুক্ত হালকা হয়ে যায় বায়ু উপরে গিয়ে আবার। এভাবে যখন দীর্ঘদিন ভাবে চলতে থাকে বা কয়েকদিন চলতে থাকে বা দিনের একটা শেষের দিকে হতে কি হয়ে যায়, বাষ্পীভবন গুলো কি হয়ে যায়, এক অপরে ঘনীভবন হয়ে যায়। যখন ওগুলো থাকে ঘনীভবন বাষ্পীভবন গুলো, তখন ঘনীভবন হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায়, ওই জলকণা রূপে আকাশে ভাসমান অবস্থায় ভেসে বেড়ায়। তখন ওই ছোট ছোট জলকণা গুলোকে আবার ছোট ছোট জলকণা এক অপরের সঙ্গে মিশে বা গ্রাস করে বড় বড় জলকণাতে মেঘের সৃষ্টি হয়। মেঘের সৃষ্টি হলে কি করে, ক্ষুদ্র জলকণা বা ধূলিকণা গুলোকে আশ্রয় করে ওগুলো মেঘগুলো বাতাসে ভাসতে থাকে আকাশে। কিন্তু যখন আরো ঘনীভূত হয়ে যায়, এক একটা জলকণা যখন বড় বড় জলকণাতে পরিণত হয়ে যায়, যখন মেঘ সৃষ্টি এবার হয়ে যায়, তখন ওই বড় বড় জলকণাগুলো আকাশে আর ভেসে বেড়াতে পারে না। কি করে, মাধ্যাকর্ষণ শক্তির টানে জল রূপে, এটা হচ্ছে বৃষ্টিপাত, বৃষ্টিপাত রূপে পৃথিবীর বুকে নেমে আসে, বৃষ্টিপাত রূপে পৃথিবীর বুকে নেমে আসে। এভাবে কি হচ্ছে, জলের আবার পরিপূর্ণ। এখানে কি ছিল, জল যখন বর্ষা হালকা জল কমে গেল, আবার ঘন মেঘ হয়ে আবার জল কি হলো, বৃষ্টিপাত আবার পূর্ণ হয়ে গেল। তাহলে একবার কি হয়েছে, জল কমে গেল বাষ্পীভূত হওয়ার ফলে, আবার বৃষ্টিপাত হওয়ার ফলে পূরণ হয়ে যায়। এইভাবে সাগর মহাসাগর গুলি থেকে জল একবার বাষ্পীভূত হয়ে উপরের দিকে চলে যায়, যখন উঠে যায় তখন জলের পরিমাণ কমে যায়। আবার যখন বাতাসে মেঘ বৃষ্টি ইত্যাদি হওয়ার ফলে, মেঘ থেকে বৃষ্টি হওয়ার ফলে আবার পৃথিবীর বুকে নেমে আসে, তখন জলের অভাব, যেটা পরিপূর্ণ, যেটা অভাব হয়েছিল ওটা পরিপূর্ণ হয়ে যায়। এভাবে জলচক্র পদ্ধতিটা সম্পন্ন হয়ে থাকে। এবার আমরা আসবো দ্বিতীয় যেটা পাঠ আসছে, সেই পাঠটার নাম হলো কি, মহীসঞ্চরণ মতবাদ। মহীসঞ্চরণ মতবাদ কাকে বলে? মহীসঞ্চরণ, মহী কথাটির অর্থ হলো মহাদেশ, আর সঞ্চরণ কথাটির অর্থ হলো গতিশীল। তা আমরা যে বিশ্বে যে 7টা মহাদেশ আর 5টা মহাসাগর দেখতে পাচ্ছি, 5টা মহাসাগর আর 7টা মহাদেশ কিন্তু আজকের যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু ছিল না। 50 কোটি বছর আগে এই 7টা মহাদেশ আর 5টা মহাসাগর যে বর্তমানে এখন যে অবস্থান করছে সেই অবস্থায় ছিল না। তো 50 কোটি বছর আগে বলছে 7টা মহাদেশ
যে 7টা মহাদেশ রয়েছে, ওই 7টা মহাদেশ আর 5টা যে জলভাগ আছে ছিল না। তো মহাদেশগুলি একই সঙ্গে যুক্ত ছিল। এটা ধরে নিলাম একটা ম্যাপ আঁকছি। এটা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এবার হলো যে আছে হলো দেখেন আফ্রিকা, এইভাবে একই সঙ্গে যুক্ত ছিল আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে। এই সমস্ত যে স্থলভাগ ছিল এটার একটা নাম ছিল কি প্যানজিয়া। প্যানজিয়া, প্যান কথার অর্থ হলো সমস্ত, জিয়া কথার অর্থ হলো ভূখণ্ড, অর্থাৎ সমস্ত ভূখণ্ড। পৃথিবী যখন আর মহাসাগর সৃষ্টি যখন হয়নি তখন সমস্ত স্থলভাগ একই জায়গায় ছিল, তখন তার নাম ছিল প্যানজিয়া। তারপরে তার চারপাশে ছিল জল, এই জলভাগ ছিল চারপাশে, এই জলভাগগুলোর নাম ছিল কি প্যান্থালাসা। প্যান্থালাসা, প্যান মানে সমস্ত, থালাসা মানে জলভাগ, অর্থাৎ সমস্ত জলভাগ। তাহলে আমরা কি দেখতে পেলাম, আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর যে 7টা মহাদেশ আছে সেগুলি প্রায় একই সঙ্গে যুক্ত ছিল। একই সঙ্গে যুক্ত থাকার ফলে, একই সঙ্গে যে যুক্ত ছিল এরা, এটাকে গোটা ভূখণ্ডটাকে বলা হয় প্যানজিয়া। প্যান মানে হচ্ছে সমস্ত বা সমগ্র, জিয়া মানে হচ্ছে ভূখণ্ড, অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আন্টার্কটিকা সবকিছু একই জায়গায় ছিল। ওসানিয়া যে আছে এটা ওসানিয়া যেটা রয়েছে এটা একই জায়গায় যুক্ত ছিল, এটাকে বলা হয় প্যানজিয়া। তারপরে তার 4 ভাগে ছিল জল, এটাকে বলা হয় প্যান্থালাসা। কিন্তু আজ থেকে প্রায় কার্বনিফেরাস উপযুগে, কেউ বলছে 22.5 কোটি বছর আগে, বা কেউ বলছে 30 কোটি বছর আগে, যখন জোয়ার ভাটা শক্তি আর মাধ্যাকর্ষণ শক্তি আর একটা আছে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে পীড়নের সৃষ্টি হয়ে যায়, তখন দুটো ভেঙে ভাগ হয়ে যায়। তখন উত্তরের নাম ছিল আঙ্গারাল্যান্ড আর দক্ষিণের অংশের নাম ছিল গন্ডোল্যান্ড। তারপরে আস্তে আস্তে আরো পরবর্তী যুগে টারসিয়ারি যুগে আর এগুলো ভেঙে ভেঙে খন্ডে খন্ডে ভাগ হয়ে গিয়ে বর্তমানের যে অবস্থা, ওই অবস্থাতে অবস্থান করছে। কি অবস্থান করছে? 7টা মহাদেশ, 7টা মহাদেশ আর 5টা মহাসাগরে অবস্থান করছে। অর্থাৎ আমরা যে মানচিত্রে যে দেখতে পাই, মানচিত্রে যে আমরা দেখতে পাই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা যে রয়েছে, এগুলো যে বর্তমানে যে সাগর মহাসাগর গুলো রয়েছে, এগুলো আমরা যে দেখতে পাই, এটা কিন্তু একটা সময় ছিল না। এটা যে আফ্রিকা এগুলো অবস্থান করছে, উত্তর ভাগে রয়েছে আছে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের উপর যে অবস্থান করছে, এটা কিন্তু আগে একই রকম ছিল না, বর্তমানে অবস্থান করছে। এগুলো বলছে কি মহিষ সঞ্চরণ, বলছে কি এগুলোকে এক একটাকে বলা হয় পাত। এগুলো পশ্চিম দিকে সরে যাচ্ছে, এটা পূর্ব দিকে সরে যাচ্ছে, আফ্রিকা পাত, ইউরোপীয় পাত, এগুলো পশ্চিম দিকে সরে যাচ্ছে। এটার ফলে এটাকে বলা হয় মহাদেশগুলো যে একটা জায়গা থেকে আর একটা জায়গা জোয়ার ভাটা শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, বৈষম্য ক্ষয়কার্যের ফলে অগ্নুৎপাত, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ থেকে যে আগুনের গোলাগুলো বেরিয়ে আসে, যখন এটা এদিকে সরে যাচ্ছে, এটা এদিকে সরে যাচ্ছে, ফলে পাতগুলো বলছে একটা ধীর অবস্থাতে সঞ্চরণশীল গতিশীল অবস্থায় রয়েছে। কার উপরে? অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে। এটাকে বলা হয় মহি সঞ্চরণ মতবাদ। অর্থাৎ পাতগুলি, মহাদেশগুলি পরস্পরে কি করছে, ভাই পাশাপাশি চলে যাচ্ছে, তাহলে একে অপরের মাঝখানে সঙ্গে মিলিত হচ্ছে, আর বা একে অপরের থেকে দূরে সরে চলে যায়। অর্থাৎ একটা পাত এখান থেকে এদিকে চলে গেল, একটা এদিকে চলে যায়, আবার কি করে দুটো পাত পাশাপাশি যাতায়াত করে, এটা যাচ্ছে এটা এদিকে যাচ্ছে, তারপরে ধাক্কা লাগে না। আবার কি করা হয়, এখান থেকে একটা পাত এদিকে আসছে, একটা পাত এদিকে আসছে, পরস্পরের মুখোমুখির সঙ্গে, এভাবে পাতগুলো সঞ্চরণশীল বা গতিশীল অবস্থায় রয়েছে। অর্থাৎ দুটো যখন দুদিকে চলে যায় তখন দেখা হলো প্রতিসারী পাশ সীমানা, আর দুটো যখন কাছাকাছি চলে আসে তখন সেটাকে বলা হয় অভিসারী পাশ সীমানা, আর যখন পাশাপাশি চলে যায় তখন সেটাকে বলা হয় নিরপেক্ষ পাশ সীমানা। এবার প্রশ্ন হলো কি প্যানজিয়া কাকে বলে বা প্যানজিয়া কি? পৃথিবী যখন সৃষ্টি হয় আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে, এটা ধরে নিলাম গোটা
পৃথিবী এটাকে ধরে নিলাম গোটা স্থলভাগ, গোটা এই স্থলভাগটা গোটা একসঙ্গে যুক্ত ছিল, এটাকে বলা হয় প্যানজিয়া। প্যান্থালাসা কি এর 4 ভাগে ছিল জল, এই 4 ভাগের জলটা চারপাশের জলটাকে বলা হয় প্যান্থালাসা। তাহলে এটা হলো প্যানজিয়া আর এটা হলো প্যান্থালাসা। তাহলে আমরা প্যানজিয়া আর প্যান্থালাসা পেয়ে গেলাম। তো প্যানজিয়া আর প্যান্থালাসা কিভাবে গঠিত, সরি প্যানজিয়া আর প্যান্থালাসা কি? প্যানজিয়া মানে বলতে বোঝা আমার সমস্ত ভূখণ্ডগুলোকে মানে মহাদেশগুলোকে বোঝাতো। তাহলে ওই মহাদেশগুলো বর্তমানে স্থলভাগটা 7টা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অ্যান্টার্কটিকা, ওশেনিয়া, 5টা মহাসাগর। প্যান্থালাসা এখন বর্তমানে অবস্থান করছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর আর কুমেরু মহাসাগর, এগুলোকে বলা হয় প্যান্থালাসা। ছিল আগে, কিন্তু বর্তমানে 5টা মহাসাগরে ভাগ হয়ে গেছে। তাহলে প্যানজিয়া আর প্যান্থালাসার মধ্যে আমরা কয়েকটা, প্যানজিয়া গুলো কি তাহলে স্থলভাগ আর প্যান্থালাসা মানে গুলো হচ্ছে জলভাগ। 7টা মহাদেশ বললাম আর 5টা মহাসাগর বললাম। তাহলে স্থলভাগ মানে কি আমরা জানি, এটা হচ্ছে সিয়াল দ্বারা গঠিত। ভূত্বকের যে দুটো অংশ পড়েছিলাম, একটা সিয়াল আর সীমা, এটা সিয়াল দ্বারা গঠিত। আর প্যান্থালাসা অর্থাৎ জলভাগ হলো হচ্ছে তাহলে তোমার সীমা দ্বারা গঠিত। সিয়াল মানে হালকা, সিয়াল মানে হালকা গ্রানাইট বা লৌহ জাতীয় গ্রানাইট শিলা দ্বারা গঠিত। আর এগুলো হচ্ছে কি ভারী ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। প্যানজিয়া গুলোর আকার বা আকৃতি বলছে অবস্থান বা বিস্তৃতি, আয়তন বলছে কম, আয়তনে কম বা বিস্তৃতিতে কম থাকে, কিন্তু প্যান্থালাসা গুলো হয় কি প্যানজিয়ার থেকে আয়তনে প্রায় 3 গুণ বেশি হয়ে থাকে। তাহলে ছিল প্যানজিয়া আর প্যান্থালাসার মধ্যে পার্থক্য। আমরা দুই একটা পার্থক্য জেনে নিলাম আয়তনে। তাহলে প্যানজিয়ার দুটো ভাগ ছিল, আবার বলেছি একটা ছিল উত্তরের অংশ আঙ্গারাল্যান্ড আর একটা অংশ ছিল দক্ষিণের অংশ গন্ডোয়াল্যান্ড। কিন্তু প্যান্থালাসার এর কোনো বিভাগ ছিল না, অর্থাৎ প্যান্থালাসার কোনো বিভাগ ছিল না। তো প্যান্থালাসা তো আমরা প্যানজিও পেয়ে গেছি আর প্যান্থালাসও পেয়ে গেছি, তাহলে আমরা জেনে গেলাম। তাহলে আমাদের এখান থেকে আমাদেরকে জানতে হবে কি জলচক্র কাকে বলে, জলচক্র কাকে বলে বা জলচক্র কিভাবে অব্যাহত থাকে, মহিসঞ্চরণ মতবাদ কাকে বলে, অর্থাৎ মহিসঞ্চরণ মত মহাদেশগুলি চলন, প্যানজিয়া, প্যান্থালাসা আর তাদের মধ্যে পার্থক্য। দুই একটা করে পার্থক্য আমরা জেনে নেব। তো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা যে মহাদেশ রয়েছে, এটা যে আমরা উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশ যে রয়েছে, একটা সময় বিজ্ঞানীরা বা ভূবিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন উত্তর দক্ষিণ আমেরিকা, এটা যে দক্ষিণ আমেরিকা রয়েছে, ওই দক্ষিণ আমেরিকা আর উত্তর আমেরিকা যে আছে, উত্তর আমেরিকা গুলোকে যে ধরা হয়, তো বলছে একটা সময় উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা আর এদিকে তোমার আফ্রিকা ভারত যে ছিল, ওই আফ্রিকা গুলো এমন ভাবে করছে এটা পাক, আর এগুলো উত্তর আমেরিকা গুলো যেগুলো আছে ইউরোপ আছে, এগুলো বলছে একটা সময় দেখা যাচ্ছে এগুলো এদিকে চলে যাচ্ছে আর এটা এদিকে চলে যাচ্ছে, এটা এদিকে সরছে পূর্ব দিকে আর এটা পশ্চিম দিকে সরছে। তো আফ্রিকা ইউরোপের পশ্চিম দিকে সরার ফলে আর এদিকে যাওয়ার ফলে এগুলো যে প্রশান্ত মহাসাগর আছে, এদিকে যে দুই প্রান্তে যে প্রশান্ত মহাসাগর আছে, তো দুটো যখন চলে যাবে পাশাপাশি যাওয়ার ফলে এটা এদিকে, তো দুটো একসঙ্গে কি হয়ে যাবে, জোড়া লেগে যাবে। ফলে দেখা যাবে কি একটা সময় প্রশান্ত মহাসাগরের কোনো অস্তিত্ব আর থাকবে না, মহাসাগরটা কমে যাবে। তো পাতগুলো বলছে এগুলো যে একটা পাত, উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এগুলো যে একটা করে পার্ট আছে, এগুলো যে পাতগুলো রয়েছে, এরা বলছে বছরে 2 সেমি থেকে গড়ে 20 সেমি পর্যন্ত, আচ্ছা 2 সেমি থেকে 20 সেমি পর্যন্ত করে এরা সঞ্চরণশীল হয়ে থাকে। আমেরিকা পাটটা বলছে বছরে প্রায় 2 সেমি করে পশ্চিম দিকে সরে যাচ্ছে। আমেরিকা পাত বছরে প্রায় বলছে 2 সেমি করে পশ্চিম দিকে সরে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে, আটলান্টিক যে মহাসাগর আছে, এটা যে আটলান্টিক মহাসাগর আছে, আটলান্টিক যে মহাসাগর রয়েছে তার আয়তন বা বিস্তৃতিটা বেড়ে যাচ্ছে, বিস্তৃতি বাড়ছে। কিন্তু একটা সময় বাড়তে বাড়তে যখন তোটা ভূখণ্ড চলে যাবে, তখন আটলান্টিক মহাসাগরের আয়তনটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, আর প্রশান্ত মহাসাগরটা প্রায় হারিয়ে যাবে। কারণ দুটো যখন
এটা এটা যখন বেড়ে যাচ্ছে, দুটো যখন আবার কি হবে, যেহেতু গোলাকার, দুটো কি হয় একসঙ্গে, এই ভূখণ্ড আর এই ভূখণ্ডটা এই পাশের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এটা পাশ আর এটা পাশ মিলে যাবে। ফলে কি হয়, ওই অঞ্চলে দেখা যাবে একটা আটলান্টিক যেটা মহাসাগর আছে, ওশান, এর আয়তনটা বিস্তৃত হয়ে যায়, আর প্রশান্ত মহাসাগর আয়তন বলছে একটা সময় প্রায় হারিয়ে যাবে। এবার কথা হলো কি, প্রশ্ন হলো কি তোমার, কি জিগসা ফিট কি? জিগসা ফিট কি? জিগসা ফিট বলতে বোঝায়, জিগসা ফিট কাকে বলে, এই যে আফ্রিকা, ধরে নিলাম এটা আফ্রিকা একটা প্লেট, আর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্লেট। তো আমরা যদি একটা কাগজকে 3টে বা 4টে টুকরো টুকরো করে নিই, তখন কাগজগুলোকে আবার একদিকে যদি জোড়া লাগাই তাহলে খাদে খাদে মিলে যায়। ঠিক অনুরূপ ভাবে মহাদেশগুলো যে একসঙ্গে ছিল, যুক্ত ছিল, ওই মহাদেশগুলো যে একসঙ্গে যুক্ত ছিল, ওই মহাদেশগুলো যে একসঙ্গে যুক্ত ছিল, এবার যখন মহাসঞ্চরণের ফলে আজ থেকে 22 কোটি বছর আগে বা 50 কোটি 30 কোটি বছর আগে যখন তারা বিচ্ছিন্ন বা আলাদা হয়ে মহাদেশ গঠন করেছে, কাগজও মিলে যায়, ওগুলোকে যুক্ত করা যায় তাহলে খাঁজে খাঁজে মিলে যায়। অনুরূপ ভাবে এটা যে আফ্রিকা রয়েছে, আফ্রিকা আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, তাহলে আফ্রিকার পশ্চিম উপকূল আর দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল। তা আফ্রিকার পশ্চিম উপকূল আর দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল, নর্থ আমেরিকার পূর্ব উপকূল, এই দুটোকে যদি পাশাপাশি নিয়ে আসা যায় তাহলে এরা খাঁজে খাঁজে মিলে যায়, খার মতো এইভাবে মিলে যায় খাঁজে খাঁজে। এটাকে বলা হয় জিগসা ফিট। অর্থাৎ মহাদেশগুলিকে যদি একসঙ্গে যুক্ত করা যায়, তখন মহাদেশগুলো যখন খাঁজে খাঁজে মিলে যায়, এই খাঁজে খাঁজে মিলে যাওয়াটাকে বলা হয় জিগসা ফিট। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন হলো কি জিগসা ফিট কি? তাহলে আমরা পড়লাম জলচক্র কাকে বলে, অর্থাৎ যে চক্রাকার পদ্ধতিতে জল না কঠিন মানে বরফ, তরল জল আর বাষ্পীয় মানে জলীয় বাষ্প ইত্যাদি চড়া পদ্ধতির মাধ্যমে পৃথিবীতে জলের সরবরাহটা অব্যাহত থাকে বা বজায় থাকে, এটাকে বলা হয় জলচক্র। অর্থাৎ সাগর বা মহাসাগরগুলো থেকে জলগুলো বাষ্পিত উপর দিকে উঠে যায়, আবার মেঘ বৃষ্টি, তখন জলের যখন বাষ্পিত উপর দিকে চলে গেলে তখন পুকুর নদ নদী হ্রদের জলগুলো কমে যায়, আবার যখন বৃষ্টিপাত কমে ফিরে আসলে আবার পূরণ হয়ে যায়। এভাবে চক্রাকার পদ্ধতিতে দিনের পর দিন, বছরের পর বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে পৃথিবীতে জলের সরবরাহটা বজায় আছে। অর্থাৎ পৃথিবী সৃষ্টিতে কাজ পর্যন্ত জলের পরিমাণ বাড়েনি বা কমেনি, এটাকে বলা হয় জলচক্র। তাহলে জলচক্র কিভাবে হয় এটা আমরা জেনেছি। বহিঃসঞ্চরণ মতবাদ কাকে বলে? এক কথায় বলা যায় মহাদেশগুলো যে সঞ্চরণশীল অবস্থায় বা গতিশীল অবস্থায় রয়েছে, এটাকে বলা হয় বহিঃসঞ্চরণ মতবাদ। মহাদেশগুলি বছরে গড়ে 2 থেকে 20 সেন্টিমিটার করে সঞ্চরণ মানে সরে যায়। জিগসা ফিট কি? তাহলে মহাদেশগুলিকে যখন সঞ্চরণে প্যাঞ্জে থেকে আলাদা হয়ে গেছে, 7টা মহাদেশ হয়েছে, বলে যে যদি খাঁজে খাঁজে মিলানো যায় তাহলে একটা উপকূলের সঙ্গে একটা উপকূল মিলে যায় খাঁজে খাঁজে, যেরকম ভাবে কাগজের টুকরোগুলো মিলে যায়, ঠিক এটাকে বলা হয় জিগসা ফিট।